তো বন্ধুরা, অবশেষে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়লো পশ্চিমবঙ্গের উপকূলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উপকূলের বুকে তাণ্ডব লীলাও শুরু হয়ে গেছে। পাশেরগঞ্জের ক্ষেত্রে 96 কিলোমিটার প্রতি ঘন্টা 96 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল রেখা বরাবর আছড়ে পড়লো এবং এই মুহূর্তে মাঝরাতে বেলা থেকে আজকের দিনকে মাঝরাতে বেলা থেকে ভয়ঙ্কর তাণ্ডব লীলা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূল ভূখণ্ডে এবং বাংলাদেশের মূল ভূখণ্ডে শুরু হবে আজকে এবং এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু ধীরে ধীরে তাণ্ডব লীলাটা শুরু হবে এবং যত বেশি সময় এগোতে থাকবে তত বেশি ধ্বংসলীলা কিন্তু শুরু হতে আরম্ভ করে দেবে এবং দক্ষিণবঙ্গের আরো একাধিক জেলাগুলো ক্ষেত্রে কিন্তু তাণ্ডব লীলাও ধীরে ধীরে শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাচ্ছি এবং চলে আসবো এই মুহূর্তে ঠিক কারেন্ট সিচুয়েশনে। তো বন্ধুরা, এই মুহূর্তে বর্তমান সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ক্ষেত্রে 85 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখা যাচ্ছে এবং খড়দার ক্ষেত্রে 77 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বারুইপুরের ক্ষেত্রে 86, জয়নগর মাঝিপুরের ক্ষেত্রে 87 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, উলুবেড়িয়ার ক্ষেত্রে 85, কোলাঘাটের ক্ষেত্রে 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে গেলে খুলনা বরিশালে কিন্তু বেশ ভালো গতিবেগ রয়েছে এবং উপকূলের ক্ষেত্রে গতিবেগটা আমরা দেখবো কতটা হয়। তবে তার আগে ম্যাক্সিমাম এই মুহূর্তে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 125 126 কিলোমিটার প্রতি ঘন্টার ম্যাক্সিমাম এই মুহূর্তে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি। বর্তমান সিচুয়েশনে 126 কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ আমরা দেখতে পাচ্ছি এবং চলে আসবো রাত 8টার সময়। রাত 8টার সময় কলকাতার দিকে ঘূর্ণিঝড়টা ঢুকে যাবে এবং কলকাতার ক্ষেত্রে তাণ্ডব লীলাটা শুরু হয়ে যাবে এবং 91 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু তুলে ফেলবে এবং কোলাঘাটের ক্ষেত্রে 93 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আপনারা অবশ্যই এই গতিবেগটাকে নজরে রাখবেন এবং আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিভাবে এই 90 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 100 কিলোমিটার এবং 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিভাবে পৌঁছায় সেটা কিন্তু আপনারা আজকের দিনকে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। তো দেখুন, এই যে নদীর আশেপাশে এলাকাগুলো সেখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, বর্ধমানের দিকে 58, বাঁকুড়ার ক্ষেত্রে 54, পুরুলিয়াবাসীরা কিন্তু টেরই পাচ্ছে না যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে একটা ঘূর্ণিঝড় আছড়েও পড়েছে। পুরুলিয়াবাসীরা কিন্তু একদমই টের পাচ্ছে না। গতিবেগটা দেখুন এখানটায় খুবই কম, 33 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, মানে কোনো রকম কিন্তু টের পাচ্ছে না। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে আরো একটুখানি চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কিভাবে আরো বেশি ধ্বংসলীলা শুরু করে। দেখুন, কলকাতার ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 80 কিলোমিটার থেকে 97 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, অলমোস্ট 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি রাত 11টার সময়। রাত 11টার সময় খড়দার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, ব্যারাকপুরের দিকগুলোর ক্ষেত্রে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে যাবে। হাবড়ার ক্ষেত্রে 109 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, নাগরখোলার দিকে 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বাদুড়িয়ার ক্ষেত্রে 115 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, টাকির দিকে 115 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। বাংলাদেশের সাতক্ষীরা ক্ষেত্রে 112 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, খুলনার ক্ষেত্রে 90, বরিশালের ক্ষেত্রে 67 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং আমরা এই মুহূর্তে দেখবো যে উপকূলের ক্ষেত্রে গতিবেগ কত পৌঁছায়। তো দেখুন, উপকূলের ক্ষেত্রে এবং সমুদ্র তটরেখা বরাবর এখানটা 152 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানটায় কিন্তু 152, 153, 154 এবং 155 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। আমরা দেখবো সর্বোচ্চ কতটা গতিবেগে পৌঁছায়। তো এই মুহূর্তে আমরা সর্বোচ্চ গতিবেগটা দেখার চেষ্টা করব। দেখুন, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি 152, 150 কিলোমিটার, 157 কিলোমিটার প্রতি ঘন্টার আমরা ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু দেখতে পেয়েছি। আপনারা দেখতে পেলেন যে 157 কিলোমিটার থেকে 160 কিলোমিটার, 160 কিলোমিটার প্রতি ঘন্টার ম্যাক্সিমাম গতিবেগ এই মুহূর্তে আমরা দেখতে পারলাম এবং ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে ম্যাক্সিমাম গতিবেগ কি আবারও বাড়বে। তো দেখুন, ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু বাড়ার চান্স খুবই কম রয়েছে। তবে কালকে সকালবেলা থেকে দেখুন কিভাবে তাণ্ডব লীলাটা চালাবে। দেখুন এখানটায় ঘূর্ণিঝড়টা কতটা ধ্বংসলীলা চালাতে পারে এবং মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হওয়ার চান্স একটা রয়েছে, যেটা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। তো দেখুন, আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। কালকে গোটা দিন জুড়ে রাত্রিবেলা থেকেও কিন্তু তাণ্ডব লীলাটা চলবে। তারপরে ধীরে ধীরে মানে মঙ্গলবার আসার সাথে সাথে এই যে গতিবেগ সেটা কিন্তু কমাতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে অবশ্যই ঘূর্ণিঝড়টা এবং আগামীকাল মঙ্গলবার দিনকে এই ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা এফেক্ট পড়বে না। অল্প স্বল্প এফেক্ট তাও থাকবে, কিন্তু অত বেশি কিন্তু ভয়ঙ্কর এফেক্ট মানে আগামী
থাকবে কালকে সোমবারের মতন এফেক্ট, মঙ্গলবার দিনকে কিন্তু পড়বে না। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখালাম যে ঘূর্ণিঝড় ট্র্যাকটা দেখে দিলাম। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে জেলা ওয়াইজ কোন কোন জেলার ক্ষেত্রে গতিবেগটা কিরকম কি থাকবে। তো আমরা চলে যাবো একেবারে রাত 12টা নাগাদ। তো সবার প্রথমে রাত 12টা নাগাদ দেখবো। তো দেখুন রাত 12টার ক্ষেত্রে কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাকে ক্রস করে ফেলবে এবং রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রে 86 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। রাত মোটামুটি ভোর 4টের সময় চলে আসলাম। ভোর 4টের সময় এখানে 102 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং যদি আমরা খড়দার দিকে যাই সেখানেও কিন্তু 103 কিলোমিটার, চন্দননগরের ক্ষেত্রে 112 কিলোমিটার, আরামবাগের ক্ষেত্রে 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, বালিচকের ক্ষেত্রে 110, কোলাঘাটের ক্ষেত্রে 104 এবং কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখবো গতিবেগটা কিরকম থাকে। এখানে কিন্তু 97 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। মুর্শিদাবাদের সাইডে কিন্তু অনেকটা কম গতিবেগ থাকবে। মুর্শিদাবাদের বহরমপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু অত বেশি এফেক্ট থাকবে না, মানে সকালবেলার দিকে অন্ততপক্ষে কিন্তু অত বেশি তাণ্ডব লীলা চলবে না। ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টা সরতে আরম্ভ করে দেবে এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়বে। তবে শুধুমাত্র পুরুলিয়াবাসীরা বাদ দিয়ে, কারণ পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা জোরালো এফেক্ট নেই। দেখুন এখানটায় পুরুলিয়ার দিকে যদি যায় তো এখানে মানে মোটামুটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। এর থেকে বেশি কিন্তু খুব বেশি একটা তাণ্ডব লীলা চলবে না। বাঁকুড়ার ক্ষেত্রে 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বর্ধমানের দিকে গেলে 97 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং ধীরে ধীরে যদি নদিয়ার দিকে যায় তো সেখানে কিন্তু বন্ধুরা 102 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কৃষ্ণনগরের ক্ষেত্রেও কিন্তু সকালবেলা 8টার সময় 105 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কলকাতার দিকে এই সময় দেখুন খুবই কম গতিবেগ হয়ে গেছে, কারণ সেন্টার পয়েন্টটা একটা ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্রবিন্দু সেটা কিন্তু এই মুহূর্তে কলকাতার ওপরে থাকবে সকালবেলা 8টার সময়, যার ফলে কিন্তু সেন্টার পয়েন্টটা কম গতিবেগ হয় এবং ঘূর্ণিঝড় আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক তাণ্ডবলীলা চলে। তো ঘূর্ণিঝড় থেকে যত সেন্টার পয়েন্ট থেকে ধীরে ধীরে দূরে সরবো তত বেশি কিন্তু এফেক্ট স্পষ্টভাবে বোঝা যায়। তবে সেন্টার পয়েন্টে বৃষ্টিপাতটা কিন্তু ব্যাপক আকারে হয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। বাংলাদেশের ক্ষেত্রে গেলে, বাংলাদেশের ক্ষেত্রে যদি যায় তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক তাণ্ডবলীলা চলবে, যেখানে খুলনার ক্ষেত্রে 106 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বরিশালের ক্ষেত্রে 82 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, কুমিল্লার ক্ষেত্রে 60, ঢাকার ক্ষেত্রে 70। তো মারাত্মক কিন্তু গতিবেগ রয়েছে। মেহেরপুরের ক্ষেত্রে 94 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, যশোরের ক্ষেত্রেও কিন্তু 115 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। মেন এলাকাগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সকালবেলা 8টার পর থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা 8টার পরেও কিন্তু এর যে এফেক্ট সেটা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখুন এখানটায় মুর্শিদাবাদের দিকে যেখানে এফেক্টটা কম ছিল সেখানে কিন্তু দেখুন আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে মুর্শিদাবাদের ক্ষেত্রে পরবর্তী সময় এফেক্ট পড়া শুরু হয়ে গেল, যেখানে বেলেডাঙ্গার ক্ষেত্রে 94 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বহরমপুরের ক্ষেত্রে 90, আজিমগঞ্জের ক্ষেত্রে 86। তো প্রত্যেকটা এলাকায় কিন্তু এফেক্ট পড়বে। এই যে রেখা বরাবর যে সমস্ত এলাকা থাকবে তো এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে এই রেখা বরাবর। তো এই রেখা বরাবর কোন কোন এলাকা পড়ে যাচ্ছে, 2 24 পরগনা পড়ে যাবে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা পড়ে যাবে, হাওড়া, হুগলি এই সমস্ত জেলা পড়ে যাবে, বর্ধমান পড়ে যাবে, বীরভূম কিছুটা এলাকা পড়বে এবং সাথে সাথে নদিয়া পড়ে যাবে, মুর্শিদাবাদ পড়ে যাবে। তো এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর তাণ্ডবলীলা তো চলবেই। বর্ধমানের দিকেও কিন্তু বন্ধুরা ব্যাপক ইম্প্যাক্ট লক্ষ্য করা যাবে এবং যশোরের ক্ষেত্রে 108 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ, বাংলাদেশের সাতক্ষীরার ক্ষেত্রে 107 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে। এখান থেকে আমরা পুরো কালকের পুরো দিনটায় দেখার চেষ্টা করব এবং এটা হচ্ছে লেটেস্ট আপডেট। এই মুহূর্তে একদম সরাসরি এই ECMWF মডেলটা আপডেট হয়েছে এবং তারপরে কিন্তু আমরা এই আপডেটটা দিচ্ছি। তো আপনারা যথারীতি মতনভাবে দেখতে পাচ্ছেন যে কালকে গোটা দিন গোটা রাত জুড়ে পুরো 24 ঘন্টা জুড়ে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবলীলা চলবে এবং তারপরে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে উপগ্রহ থেকে উপগ্রহ মোডে ঘূর্ণিঝড়টা কেমন লাগছে এই মুহূর্তে দেখতে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিগত 2 ঘন্টার ক্ষেত্রে দেখুন এখানটায় ঘূর্ণিঝড়ের কীরকম ইম্প্যাক্ট রয়েছে। এটা হচ্ছে ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যদি আমরা এই মুহূর্তে ইনফ্রারেড মডেলে যাই, ইনফ্রারেড মডেলে দেখুন কতটা মানে গাঢ় কালো কালার হয়ে গেছে, লাল থেকে খয়েরি, খয়েরি থেকে কালো। যত বেশি ডিপ কালার হবে তত বেশি কিন্তু মেঘ পুঞ্জীভূত হচ্ছে আকাশে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে কোন কোন এলাকার ক্ষেত্রে মেঘ রয়েছে
এবং স্পষ্টভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘ রয়েছে, তবে কিছু কিছু পার্টিকুলার এলাকা রয়েছে যেমন বাঁকুড়া, খড়গপুর, এখানে কিন্তু মেঘ সব থেকে বেশি রয়েছে। এবং এখানে কিন্তু উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক ঘন কালো মেঘ রয়েছে। উড়িষ্যার ক্ষেত্রে অত বেশি ইম্প্যাক্ট করবে না, ঘূর্ণিঝড়টা যাবে এদিকেই, কিন্তু তবুও উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ব্যাপক বড়সড় এফেক্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এখানে যদি কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে যায় সেখানেও কিন্তু ব্যাপক ঘন কালো মেঘ রয়েছে, তবে এটা নিম্নচাপের কারণে, এটা হচ্ছে আলাদা নিম্নচাপ এবং এটা হচ্ছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ব্যাপারটা একটু আলাদা দেখতে হয়। আবহাওয়ার র্যাডারে গেলে, তো আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত চলতে আছে, তো চলতেই আছে। নর্মালি বৃষ্টিপাত কিন্তু এরকমভাবে চলছে এবং বৃষ্টিপাত চলারও একটা যে পথ রয়েছে সেটা কিন্তু আলাদা। দেখুন বৃষ্টিপাতটা কিন্তু গোল গোল ঘুরতে আরম্ভ করে দিচ্ছে, দেখুন এখানটায় বৃষ্টিপাতটাও কিন্তু গোল গোল ঘুরতে আরম্ভ করে দিচ্ছে, এরকমভাবে সার্কুলেশন করছে। তো যার কারণে কিন্তু বৃষ্টিপাতটাও ধীরে ধীরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু হতে থাকছে। এক জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত যে হয়ে যাবে সেটা কিন্তু না। আমরা নর্মালি কিরকম বৃষ্টিপাত দেখতে পাই, বৃষ্টিপাতটা এরকমভাবে যাচ্ছে, প্রথমে এই এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হলো, তারপরে এই এলাকা, তারপরে এই এলাকা, এরকমভাবে বৃষ্টিপাত যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু সার্কুলেশন করছে, ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু গোল গোল ঘুরতে আরম্ভ করে দিয়েছে বৃষ্টিপাতটা, মানে মেঘটাও কিন্তু গোল গোল ঘুরতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা দিকে নজর রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাতের পরিমাণ মোটে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ওভারঅল কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্ধমানের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 236 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়া দিকগুলোর ক্ষেত্রেও 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 12 ঘন্টার ক্ষেত্রে দেখুন আপনারা, শুধুমাত্র দেখুন যে আগামী 12 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টিপাত হবে। কোথায় এখানে 14 মিলিমিটার, আর কোথায় এখানটায় 80 মিলিমিটার, আর কোথায় এখানটায় বন্ধুরা দেখুন 200 মিলিমিটার। আপনারা বুঝতে পারছেন তাহলে যে আগামী 3টে দিন কতটা বেশি বড়সড় ভাইটাল দিন হতে চলেছে পশ্চিমবঙ্গের ইতিহাসের জন্য এবং বাংলাদেশের ইতিহাসের জন্য। কারণ এরকম টাইপের ঘূর্ণিঝড় কিন্তু এর আগে দক্ষিণবঙ্গবাসী কিন্তু বারবার দেখতে পায়নি। আয়লা একখানা ঘূর্ণিঝড় এসেছিল, যেটা কিন্তু এরকমই ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা চালিয়েছিল এবং একাধিক আরও ঘূর্ণিঝড় এসেছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগটা অনেকটা বেশি এবং কিছু কিছু পার্টিকুলার জেলা রয়েছে যেখানে কিন্তু ইম্প্যাক্টটা অন্যান্য ঘূর্ণিঝড়ের তুলনায় অনেক বেশি পড়েছে। সব ঘূর্ণিঝড় একই পথে এগোয় না, অনেক ঘূর্ণিঝড় আছে যেটা সরাসরি বাংলাদেশের দিকে চলে গেছিলো, অনেক আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছিলো। কিন্তু এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টা যাবে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মিডিল রেখা বরাবর যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে ঢুকবে। মোটামুটি কিন্তু এইটাও এর চেয়ে গতিপথ হতে চলেছে, এই গতিপথের বরাবরই কিন্তু ঢুকবে, যার ফলে কিন্তু পশ্চিম বাংলাদেশেও প্রভাব পড়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ে যাচ্ছে। তো দুই বাংলার ক্ষেত্রে একই সাথে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে আরও একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে তো গতিবেগটা কীরকম কী রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের গতিবেগ 95 কিলোমিটার প্রতি ঘন্টার কারেন্ট সিচুয়েশনে কিন্তু গতিবেগ রয়েছে, যেটা এই ওয়েবসাইট বলছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গতিপথ কীরকম হতে পারে, এটার অভিমুখ কীরকম হতে পারে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে কিন্তু অভিমুখটা বাংলাদেশের দিকে কিন্তু বেঁকে গিয়েছে, পশ্চিমবঙ্গের দিকে কিন্তু এটা সরাসরি বেঁকে যায়নি, যার ফলে এটা কিন্তু মঙ্গলবারের দিনকের মধ্যেই এফেক্টটা কমে যাবে। তাও মোটামুটি এফেক্ট থাকবে, কিন্তু এফেক্টটা কিন্তু অনেকটা কম থাকবে। তো আপনারা বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড়টা কোন গতিপথে কীভাবে এগোতে চলেছে। এবং মোটামুটি এই মুহূর্তে আপনারা দেখুন কীভাবে ঘূর্ণিঝড়টা এগোচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এবং ধীরে ধীরে যে ঘন কালো মেঘ চারিদিকে বিস্তৃত হতে আরম্ভ করে দিচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারলেন। সবার শেষে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে খুব বেশি কিছু বলার নেই, তো একই রিপোর্ট আপাততভাবে দিয়ে দিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখুন এখানটায় লাল সতর্কবার্তা কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল 20 সেন্টিমিটার থেকেও বেশি রেনফল হওয়ার চান্স রয়েছে। যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গতিবেগটা কিন্তু 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে পৌঁছে যাবে এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে যাবে। কোথায় কোথায় লাল সতর্কবার্তা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কবার্তা রয়েছে, কমলা সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে, এবং এর সাথে সাথে পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও কমলা সতর্কবার্তা, নদিয়ার ক্ষেত্রেও কমলা সতর্কবার্তা রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এখানে কিন্তু শুধুমাত্র হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামীকালকের দিনকে চিত্রটা একটুখানি আলাদা, মুর্শিদাবাদ, নদিয়ার ক্ষেত্রে লাল সতর্কবার্তা রয়েছে, তাছাড়া কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে লাল সতর্কবার্তা নেই। যেখানে যেখানে লাল সতর্কবার্তা ছিল, যেমন কলকাতা, হাওড়া,
হুগলি 2 চব্বিশ পরগনা সেখানে কিন্তু লাল সতর্কবার্তা থেকে কমলা সতর্কবার্তায় চেঞ্জ হয়ে গিয়েছে। তো এমনই কিন্তু হতে চলেছে, যেখানে নদিয়ার ক্ষেত্রে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে আগামী কালকের দিনকে ইম্প্যাক্টটা সবথেকে বেশি বোঝা যাবে। বিশেষ করে কালকে ভোরবেলার দিকে কিন্তু সবথেকে বেশি প্রভাব লক্ষ্য করা যাবে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।